আসসালামু আলাইকুম। আজকের লেকচারটিতে আমরা একটি অতিশয় ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে আমরা যে কোনো বিক্রিয়ার সমতাকরণ করতে পারি কিনা, সেটাই হচ্ছে আজকের টপিক। সো এটি মূলত কেমিস্ট্রির সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3 আর যদি বলি যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটাই, মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা। সো এটার মাধ্যমে আমরা মূলত যে কাজটা করতে পারি সেটা আমরা টপিকের নাম দেখে বুঝতে পারছি যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া ইউজ করে আমরা যে কোনো বিক্রিয়ার সমতাকরণ করব। সো আমরা ভাইয়ারা এসএসসি থেকে আমাদের সবার একটি কোশ্চেন থাকে, আমি অনেক স্টুডেন্টদের ক্লাস নিয়েছি। সো তাদের অলওয়েজ একটি কোশ্চেন থাকে যে ভাইয়া আমরা বিক্রিয়ার সমতাকরণ কীভাবে করব, বা বিক্রিয়ার সমতাকরণ করার কোনো একটি স্পেশাল বা এক্সক্লুসিভ প্রসেস আছে কি না। সো আমরা কোশ্চেন করার সাথে সাথে অলওয়েজ একটি অ্যান্সার জানি যে বিক্রিয়ার সমতাকরণ করা সেটি একটি পার্সোনাল স্কিল, সেটি আমাদের নিজস্ব বুদ্ধি খাটিয়ে বা নিজস্ব মেধা খাটিয়ে নিজস্ব স্কিল ইউজ করে আমরা সেগুলো সমতাকরণ করতে পারি। হ্যাঁ, সেটা 100% সঠিক কথা, কিন্তু যদি আমরা বেশ বড় সড়ো বিক্রিয়া দেখি, লাইক বিক্রিয়ার প্রত্যেকটা উৎপাদ বা বিক্রিয়ক 10টি 12টি বা 14টি করে অণু লাগতেছে, সো সেক্ষেত্রে কিন্তু সমতাকরণ করা বেশ টাফ হয়ে যায়। এবং আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের যে থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন, সেই চ্যাপ্টারটি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে এরকম বেশ কয়েকটি বিক্রিয়া রয়েছে। সো জারণ বিজারণ অর্ধবিক্রিয়া, যেটা আমরা সবাই জানি যে ইলেকট্রন ত্যাগের ফলে জারণ হয়, ইলেকট্রন গ্রহণের পর বিজারণ হয়। আমরা সেই বিক্রিয়াগুলোকে যদি এভাবে লিখি যে কোনো একটি সোডিয়াম প্লাস ইলেকট্রন সমান সমান সোডিয়াম মাইনাস ইলেকট্রন সমান সমান সোডিয়াম প্লাস, বা এভাবে যদি আমরা লিখি তাহলে সেটা হয় জারণ অর্ধবিক্রিয়া। সে একইভাবে আমরা বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে পারি। সো এইভাবে করে আমরা জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া লিখে কিন্তু আমরা ইজিলি সেগুলো আমরা সলভ করতে পারি। সো সেই প্রসেসগুলো আমাদের ফার্স্টে বুঝতে হবে, সেই প্রসেসগুলো কী কী। সো এখানে আমরা দেখতে পাচ্ছি জারণ অর্ধবিক্রিয়া লেখার কনভেনশন। সো জারণ অর্ধবিক্রিয়া লেখার আমরা এক্ষেত্রে দুই ধরনের পদ্ধতি দেখছি, যেমন সোডিয়াম ইকুয়ালস টু সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন, অর্থাৎ সোডিয়াম থেকে একটি ইলেকট্রন ত্যাগ হয়েছে, আমরা ত্যাগ হওয়াকেই জারণ বলতেছি। সো এখানে জারণ অর্ধবিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস উৎপন্ন হচ্ছে একটি ইলেকট্রন ত্যাগ করার ফলে। সো এটা হচ্ছে জারণ বিক্রিয়া লেখার সঠিক পদ্ধতি। কিন্তু নিচে আরেকটা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম মাইনাস ইলেকট্রন। সো কনভেনশনালি এখান থেকে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, কিন্তু কনভেনশনালি বিক্রিয়ার জারণ অর্ধবিক্রিয়াকে প্রকৃতপক্ষে এইভাবে লেখা হয় না। জারণ অর্ধবিক্রিয়াকে প্রকৃতপক্ষে এভাবেই লিখতে হয়। হ্যাঁ, এটা 100% সঠিক, এভাবে লেখা যেতে পারে, কিন্তু এটা কনভেনশন না, আমাদের এই জিনিসটি খেয়াল রাখতে হবে। সো এক্ষেত্রে আমরা জারণ অর্ধবিক্রিয়া দেখতে পাচ্ছি। নেক্সট বিজারণ অর্ধবিক্রিয়া, একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি বিজারণ অর্ধবিক্রিয়া। সো বিজারণ আমরা জানি যে কোনো একটি বস্তু যদি ইলেকট্রন গ্রহণ করে, কোনো একটি মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আমরা সেই প্রসেসটাকে বিজারণ বলতে পারি। সো এই ক্ষেত্রে বিজারণ অর্ধবিক্রিয়াটি আমরা খেয়াল করছি যে বিজারণ অর্ধবিক্রিয়া লেখার অ্যাকচুয়াল কন্ডিশন আমরা কারেক্ট চিহ্ন দিয়েছি এখানে, যে কোনো ক্রোমিয়াম 6+ সেটি 3টি ইলেকট্রন গ্রহণ করার ফলে ক্রোমিয়াম 3+ উৎপন্ন হয়েছে। সেম রিয়েকশনটাকে যদি আমরা ক্রোমিয়াম 6+ সমান সমান ক্রোমিয়াম 3+ -3 ইলেকট্রন লিখতাম, তাহলে সেক্ষেত্রে রিয়েকশনটি অ্যাকচুয়ালি ভুল হতো। সো আমরা দেখতে পাচ্ছি যে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া দুটি ক্ষেত্রেই ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ, এটাকে আমরা অলওয়েজ প্লাস সাইন দিয়ে প্রকাশ করছি। মাইনাস সাইন দিয়ে প্রকাশ করা এটা অ্যাকচুয়াল কনভেনশন না, এভাবে লিখলে আমাদের ভুল হবে, এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, সো জারণ বা বিজারণ অর্ধবিক্রিয়া লেখার ক্ষেত্রে আমরা একটি বড় কনফিউশনে পড়ব, যেটা হচ্ছে কোন উপাদানটি জারণ হবে, মানে কোন মৌলটির বা যৌগটির জারণ হবে এবং কোন মৌল বা যৌগটি বিজারণ হবে, সেটি আমরা কিভাবে নির্ধারণ করব। সো সেটি সিলেক্ট করার জন্য আমরা একটি পরবর্তী একটি ছক দেখাচ্ছি, সেই ছকটি দেখে আমরা ইজিলি বুঝতে পারবো যে কোনটির অ্যাকচুয়ালি জারণ হবে এবং কোনটির অ্যাকচুয়ালি বিজারণ হবে। সো এক্ষেত্রে আমরা কিছু জারক পদার্থের চার্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এসব পদার্থের বিজারণ ঘটবে, অর্থাৎ এসব পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে। সো প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজের যে জারণ সংখ্যা প্রাইমারিলি সেটা থাকে +7। সো এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অম্লীয় মাধ্যম এবং ক্ষারীয় মাধ্যম দুটাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দুই রকম জারণ সংখ্যা প্রদর্শন করে। সো অম্লীয় মাধ্যমে +7 থেকে +2 হয়ে যায়, অর্থাৎ Mn2+ পরিণত হয়। সেক্ষেত্রে সে 5টি ইলেকট্রন গ্রহণ করছে। Mn2+ অর্থ হচ্ছে যে ইদার যদি সে H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে MnSO4 উৎপন্ন হবে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে, এবং যদি HCl এর সাথে বিক্রিয়া করে তো সেক্ষেত্রে ম্যাঙ্গানিজ ক্লোরাইড উৎপন্ন হবে, অর্থাৎ MnCl2 উৎপন্ন হবে।
একইভাবে যদি ক্ষারীয় পদার্থের ক্ষেত্রে বিক্রিয়া করে সেক্ষেত্রে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 থেকে +4 হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে সে 3টি ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ এক্ষেত্রে MnO2 উৎপন্ন হবে অলওয়েজ। সেম উপায়ে যদি আমরা 2 নাম্বারটা দেখি যে পটাশিয়াম ডাইক্রোমেট যদি অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে, এক্ষেত্রে ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট নর্মালি কোনো বিক্রিয়া করে না, সুতরাং অম্লীয় মাধ্যমে যদি বিক্রিয়া করে সেক্ষেত্রে এইখানে যদি আমরা ডাইক্রোমেট আয়নটি দেখি, ডাইক্রোমেট আয়নের প্রত্যেকটি ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6, অর্থাৎ +6 থেকে সে +3-তে পরিণত হবে। একটি করে ক্রোমিয়াম 3টি ইলেকট্রন অর্থাৎ 2টি ক্রোমিয়াম 6টি ইলেকট্রন গ্রহণ করবে এবং অ্যাট লাস্ট ক্রোমিয়াম 3+ আয়ন উৎপন্ন করবে। সো এই বিক্রিয়াতে আমরা অনেকগুলো চার্ট দেখতে পাচ্ছি, অনেকগুলো জারক পদার্থ দেখতে পাচ্ছি। এই চার্টটি আমরা সেভ করে রাখি, আমাদের বিভিন্ন প্রবলেম সলভিংয়ে অনেক কাজে দিবে। সো এক্ষেত্রে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিভিন্ন রকম বিজারণ সংখ্যা প্রদর্শনের যে বিক্রিয়া সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, লাইক অম্লীয় মাধ্যম। সো অম্লীয় মাধ্যমে এটি কী ধরনের জারণ সংখ্যা বা বিজারণ সংখ্যা প্রদর্শন করছে? সো এক্ষেত্রে আমরা বিক্রিয়াটি দেখি KMnO4 এর সাথে এক্ষেত্রে H2SO4 এর বিক্রিয়াটি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা অলওয়েজ জানি KMnO4 এর এক্ষেত্রে জারণ সংখ্যা অলওয়েজ +7 থাকবে, কারণ এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়ামের +1 এবং অক্সিজেনগুলোর সব 4টি অক্সিজেন মিলে -8, সো এখানে ম্যাঙ্গানিজের +7 থাকবে। সো একইভাবে এক্ষেত্রে যদি বিক্রিয়াটি লক্ষ্য করি তাহলে K2SO4 তৈরি হবে এবং MnSO4, যেক্ষেত্রে আমরা ছক অনুসারে দেখতে পাচ্ছি এক্ষেত্রে +2-তে পরিণত হবে, অর্থাৎ সে 5টি ইলেকট্রন সে গ্রহণ করবে। 5টি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে বিজারণ হয়ে সে +2-তে পরিণত হবে অম্লীয় মাধ্যমে। সো এক্ষেত্রে আমরা ক্লিয়ারলি সেই জিনিসটি লক্ষ্য করতে পারছি। একইভাবে যদি ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রে আমরা দেখি, সো এক্ষেত্রে +7 থাকবে এবং সেটি বিক্রিয়া করে KOH একটি ক্ষারের সাথে বিক্রিয়া করে সে এক্ষেত্রে পটাশিয়াম ম্যাঙ্গানেট, এই যৌগটির নাম আমরা মনে রাখবো, এই যৌগটির নাম হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট। আর KMnO4 এটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এখানে বিক্রিয়া করে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পটাশিয়াম ম্যাঙ্গানেট এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা অ্যাকচুয়ালি +4। সো এক্ষেত্রে আমরা অম্লীয় মাধ্যম এবং ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিভিন্ন রকম বিজারণ সংখ্যা প্রদর্শনের ব্যাখ্যাটি আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা কি বুঝবো যে কোনটি কোনটি জারণ ঘটবে, অর্থাৎ কোনটি বিজারক, সেগুলো আমরা আইডেন্টিফাই করব। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনটির জারণ ঘটবে, অর্থাৎ বিজারক পদার্থের ছকটি দেখতে পাচ্ছি আমরা। সো প্রথমত প্রাইমারিলি দেখতে পাচ্ছি H2C2O4, এটি অম্লীয় মাধ্যমে প্রাইমারিলি এটার জারণ সংখ্যা থাকবে +3 এবং +3 থেকে পরিবর্তিত হয়ে সে +4 এ গঠিত হবে, অর্থাৎ সে একটি করে ইলেকট্রন ত্যাগ করবে, প্রত্যেকটি কার্বন একটি করে ইলেকট্রন ত্যাগ করবে। সো লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। একইভাবে ফেরাস সালফেট, টিন ক্লোরাইড এবং সালফেট আয়ন এগুলো বিভিন্নভাবে, এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম থায়োসালফেট এটারও কিন্তু জারণ করবে। সো এই ছকটাও আমরা সেভ করে রাখবো এবং এই ছকগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন রকম বিক্রিয়ায় সেগুলো আমরা প্রয়োগ ঘটাবো। নেক্সট আমরা চ্যাপ্টারের মূল টপিকটাতে আসব, যে বিজারণ অর্ধবিক্রিয়া ব্যবহার করে আমরা কিভাবে বিক্রিয়ার সমতাকরণ করব। সো সমতাকরণ এই পদ্ধতির বেশ কয়েকটি ধাপ রয়েছে, আমরা সেই ধাপগুলো প্রথমে আলোচনা করি। প্রথম ধাপ হচ্ছে নিরপেক্ষ যৌগ বা মৌলসমূহকে বাদ দিয়ে আমরা বিক্রিয়ার সমীকরণ লিখব। সো এক্ষেত্রে নিরপেক্ষ পদার্থগুলো কি, নিরপেক্ষ পদার্থ কি অ্যাকচুয়ালি? নিরপেক্ষ মৌল বা যৌগ হচ্ছে সেসব পদার্থ যাদের বিক্রিয়ায় জারণ বিজারণ কোনোটি হয় না। এখন আমরা নিরপেক্ষ মৌল বা যৌগ কোনগুলো সেগুলো আমরা কিভাবে বুঝবো, সেগুলো আমরা যদি একটি এক্সাম্পল দেখি তাহলে আমরা ইজিলি তাহলে এক্সাম্পল হিসেবে যদি আমরা এই বিক্রিয়াটি লক্ষ্য করি, এটি বেশ একটি জটিল বিক্রিয়া, আমরা সেটি দেখেই বুঝতে পারতেছি। সো এই বিক্রিয়াটি যদি লক্ষ্য করি, এই বিক্রিয়ায় 3টি বিক্রিয়ক রয়েছে, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড এবং ফেরাস সালফেট, এবং উৎপাদ হিসেবে আমরা 4টি পদার্থ পাচ্ছি, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম ডাইক্রোমিয়াম ট্রাইসালফেট, এবং এখানে দেখতে পাচ্ছি ফেরিক সালফেট এবং সাথে পানি। সো এটি অবশ্যই একটি জারণ বিজারণ বিক্রিয়া, আমরা সেটি দেখেই বুঝতে পারতেছি কেন জারণ বিজারণ বিক্রিয়া। এই ক্ষেত্রে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যাটি লক্ষ্য করি তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি +6, এবং এই ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হয়ে যায় +3। কেন +3? কারণ হচ্ছে এই সালফেটের আমরা জানি 2- থাকে, এবং যদি 3 দিয়ে গুণ করি অর্থাৎ 3টি সালফেট আয়ন রয়েছে, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই পাশে -6 রয়েছে। সো এখানে 2টি ক্রোমিয়াম মিলে
+6 কে প্রশমন করতে পারবে। তার মানে দুটি ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 6, সো একটি ক্রোমিয়ামের জারণ সংখ্যা অবশ্যই +3। সো এক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা যদি উৎপাদ হিসেবে চিন্তা করি তাহলে সেক্ষেত্রে প্লাস। একইভাবে যদি আমরা এক্ষেত্রে ফেরাস চিন্তা করি তাহলে ফেরাসগুলোর দেখা যায় এই ক্ষেত্রে ফেরাসের রয়েছে +2 এবং এক্ষেত্রে +3। সো এক্ষেত্রে ক্রোমিয়াম এবং সিলভার, ক্রোমিয়াম এবং ফেরাস সেগুলোর ক্রোমিয়াম এবং ফেরাস সেগুলোর জারণ অথবা বিজারণ হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ হচ্ছে। সেগুলোর কোনটি ইলেকট্রন গ্রহণ হচ্ছে কোনটি ইলেকট্রন ত্যাগ হচ্ছে এটা আমরা আস্তে আস্তে চিন্তা করব। সো এক্ষেত্রে আমাদের মূল যে বিষয় চিন্তা করার বিষয় সেগুলো হচ্ছে 1 নম্বর পয়েন্টটা, যে নিরপেক্ষ যৌগ বা মৌল কোনগুলো সেগুলো আমরা আইডেন্টিফাই করে সেগুলোকে আমরা বিক্রিয়ার ইকুয়েশন থেকে সরায় দিব। সো এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি পটাশিয়াম প্লাস, এটি বিক্রিয়কে পটাশিয়াম প্লাস রয়ে গেছে এবং উৎপাদেও পটাশিয়াম প্লাসই রয়ে গেছে, অর্থাৎ এটি জারণ সংখ্যা কোনো পরিবর্তন হচ্ছে না। সো পটাশিয়াম প্লাস এটি একটি নিরপেক্ষ পদার্থ। সো এক্ষেত্রে যদি আমরা আরও দেখি চিন্তা করি অক্সিজেন, অক্সিজেনের এক্ষেত্রে অক্সিজেন 2- থাকবে, এবং যদি আমরা উৎপাদের ক্ষেত্রে চিন্তা করি যত জায়গায় যত অক্সিজেন আছে সেক্ষেত্রেও 2- রয়ে গেছে। নেক্সট সালফেট আয়ন SO4 2- সেটি বিক্রিয়কেও 2- রয়ে গেছে এবং উৎপাদেও SO4 2- রয়ে গেছে। এক্ষেত্রে আমরা একটু অনেক সময় কনফিউশনে পড়ি যে H+ এটাকে নিয়ে আমরা কি করব। এটাই কি আসলেই যে H+ কি +1 রয়ে গিয়েছে নাকি +1 থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। বাট একটা জিনিস মনে রাখতে হবে, H+ এটা একটু ব্যতিক্রম, এটাকে আমরা নিরপেক্ষ হিসেবে ধরে এক্সক্লুড করতে পারবো না, কজ এটি এটা আমরা নেক্সট স্টেপগুলোতেই দেখতে পারবো যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া লেখার ক্ষেত্রে এই H+ আয়নটা এটা অনেক সময় অনেক দরকার হয়। সো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা নিরপেক্ষ সব পদার্থগুলোকে এক্সক্লুড করব, কিন্তু H+টাকে আমরা এক্সক্লুড করব না, এটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা একটু ব্যতিক্রম হিসেবে আমরা চিহ্নিত করে রাখবো। তো এক্ষেত্রে যদি আমরা জারণ বিজারণ নিরপেক্ষ পদার্থগুলোকে আলাদা করে বিক্রিয়াটি লিখি তাহলে আমরা বিক্রিয়াটি এরকম পাচ্ছি। এখানে আমরা যদি দেখতে পাই কোনো K+ নেই, পটাশিয়াম প্লাস আয়ন নেই, এই সালফেট আয়ন নেই, কোনোটিই নেই, তো সেক্ষেত্রে এবং অক্সিজেনও নেই, অক্সিজেন 2- এটিও নেই। সো এটা আমাদের দাঁড়ালো যে ফার্স্ট স্টেপ কমপ্লিট করার পর আমাদের বিক্রিয়ার রিঅ্যাকশন এরকম দাঁড়াবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। সো আমরা এখন 2 নম্বর স্টেপ নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা 2 নম্বর স্টেপে আসি। 2 নম্বর স্টেপটা জাস্ট ডিরেক্ট জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া লেখা। প্রথম স্টেপে আমরা যে বিক্রিয়াটি পেয়েছি সেই স্টেপ থেকে আমরা ডিরেক্ট জারণ বিজারণ অর্ধবিক্রিয়াটি লিখব। সো উপরের স্টেপ পর্যন্ত আমরা যে বিক্রিয়াটি দেখেছিলাম সেই বিক্রিয়াটি ছিল অনেকটা এরকম, আমরা এই বক্স করে দিয়ে দিয়েছি। সো ক্রোমিয়াম 2 অক্সিজেন 7 2- এবং এই বিক্রিয়াটি থেকে আমরা যদি জারণ বিজারণ অর্ধবিক্রিয়াটি আলাদা করে লিখি তাহলে আমরা জারণ অর্ধবিক্রিয়াটি যদি লক্ষ্য করি তাহলে আমরা সেটি দেখতে পাই যে ফেরাস 2+, এক্ষেত্রে ফেরাস আয়নের জারণ সংখ্যা হবে অবশ্যই Fe2+। তো এখান থেকে ফেরাস 2+ থেকে যেহেতু 3+ পরিণত হচ্ছে, অর্থাৎ একটি ইলেকট্রন সে ত্যাগ করে দিয়েছে, যেহেতু সুতরাং এটি জারণ অর্ধবিক্রিয়া। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং বিজারণ অর্ধবিক্রিয়াটি যদি খেয়াল করি এক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে, আমরা যদি হিসাব করে দেখি সেটা হচ্ছে +6। সো +6 থেকে এক্ষেত্রে 6টি করে ইলেকট্রন, এক্ষেত্রে আমরা সমতাকরণ করছি না, সমতাকরণে এখনও আসি নাই। সো নির্দিষ্ট অ্যামাউন্টের ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সে ক্রোমিয়াম 3+ পরিণত হচ্ছে। এক্ষেত্রে অ্যাকচুয়ালি 2 হবে। সো এক্ষেত্রে 2 না লিখলেও কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীতে আমরা সমতাকরণ স্টেপে এগুলো করব। তো সে যেহেতু 6+ থেকে 3+ পরিণত হচ্ছে, অর্থাৎ সে অবশ্যই একটি ক্রোমিয়াম আয়ন 3টি করে ইলেকট্রন গ্রহণ করে 6+ থেকে 3+ পরিণত হচ্ছে, তার মানে এটি বিজারণ অর্ধবিক্রিয়া। সো এক্ষেত্রে আমরা আগের স্টেপে বলেছিলাম যে H+টা একটু ব্যতিক্রম, H+টা রেখে দিলেও কোনো সমস্যা নেই, না রেখে দিলেও কোনো সমস্যা নেই, বাট রেখে দেওয়া হচ্ছে বেটার, কারণ H+ থেকে পরবর্তীতে আমরা H2O পেয়ে যাচ্ছি। সো H+টা রেখে দেওয়া বেটার, কারণ এক্ষেত্রে আমরা জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া যখন পরবর্তী স্টেপে সমতাকরণ করব তখন এই H+টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো 3 নম্বর স্টেপটা হচ্ছে জারণ এবং বিজারণ যে আমরা অর্ধবিক্রিয়া দুটি লিখেছি সেই অর্ধবিক্রিয়া দুটির ইলেকট্রন এবং আয়নসমূহ, আমাদের এখানে মনে রাখতে হবে শুধু ইলেকট্রন নয়, সাথে আয়নসমূহেরও সমতা করে পুনরায় বিক্রিয়াগুলোকে একসাথে লেখা। সো আমরা প্রথমে আমাদের স্টেপ ছিল যে বিক্রিয়াগুলোর মধ্যে আমরা নিরপেক্ষ আয়নগুলোকে
বাদ দিয়ে আমরা জারণ এবং বিজারণ বিক্রিয়া আলাদা করে রেখেছিলাম। দেন জারণ এবং বিজারণ বিক্রিয়া আমরা পুনরায় সমতাকরণ করে দেন আমরা আবার ওই বিক্রিয়াটিতেই ফেরত যাব। সো এক্ষেত্রে আমরা জারণ অর্ধবিক্রিয়াটিকে কিভাবে সমতা করেছি আমরা একটু দেখি। আমরা বিজারণ অর্ধবিক্রিয়াটিতে 6টি ইলেকট্রন দেখেছিলাম। সো ইলেকট্রন যদি আমরা সমতাকরণ করতে চাই তাহলে একটি ইলেকট্রন থেকে আমাদের অবশ্যই 6 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমরা কি 6টি ইলেকট্রন গ্রহণ যদি হয় তাহলে তো অবশ্যই 6টি ইলেকট্রন ত্যাগ হবে। একইভাবে 6টি ইলেকট্রন যদি ত্যাগ হয় সেম উপায় 6টি ইলেকট্রন তো গ্রহণ করতেই হবে। সো এই ক্ষেত্রে 6টি ইলেকট্রন সমতাকরণ করা ম্যান্ডেটরি। সো 6 দিয়ে যদি গুণ করতে চাই, ইকুয়েশনটিকে 6 দিয়ে যদি গুণ করি তাহলেই তো 6টি ইলেকট্রন পাওয়া যাবে। দেন Fe2+ এটাও 6 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, Fe3+ এটাও 6 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ 6টি করে এগুলোর আয়ন আছে। তো এই জারণ বিক্রিয়ার মোটামুটি আয়ন সমতাকরণ হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা বিজারণ অর্ধবিক্রিয়ার দিকে তাকাই। বিজারণ অর্ধবিক্রিয়া যেটা হচ্ছে 6টি ইলেকট্রন, এটার সমতা করার কোনো প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে আয়ন সমতাকরণের দিকে আমাদের খেয়াল করতে হবে। সো ক্রোমিয়াম 2টি করে আছে। সো এই ক্ষেত্রে ক্রোমিয়াম 3+ আমাদের রাইট হ্যান্ড সাইডে 2টি আনতেই হবে, সেটা আমরা বুঝতে পারতেছি। সো আর কি H+ এর পরে পানি উৎপন্ন করতেছে, আমরা এখানে দেখতেছি যে 7 অণু পানি রয়েছে ক্রোমিয়াম আয়নটির সাথে। তো 7 অণু পানির কারণে, অক্সিজেনের কারণে আমাদের 7 অণু পানি উৎপন্ন হবে, সেটি আমরা বুঝতে পারছি। এবং পানির সাথে আমরা দেখেছি যে 7 দুগুণে 14টি H+ আয়ন দরকার হচ্ছে পানি গঠনের জন্য। সো এক্ষেত্রে আমাদের যে H+ আয়ন ছিল সেটিকে আমরা 14 দিয়ে গুণ করব, সেক্ষেত্রে আমাদের মোটামুটি আয়ন সমতাকরণ হয়ে গেল। এক্ষেত্রে আমরা প্রাপ্ত জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া দুটিকে যদি আমরা সমতাকরণ করে লিখি তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 6Fe2+ ক্রোমিয়াম এবং অক্সিজেনের যে যৌগটি এবং ক্রোমেট, যে এটাকে মেনলি পটাশিয়াম ডাইক্রোমেটের অংশ যেহেতু, সুতরাং এটিকে ডাইক্রোমেট আয়ন বলা হয়। আমাদের খেয়াল রাখতে হবে এটাকে ডাইক্রোমেট আয়ন বলা হয়। সেক্ষেত্রে আরও আছে 14 অণু H+ আয়ন, হাইড্রোজেন আয়ন, এবং সাথে এই পাশে রাইট হ্যান্ড সাইডে যদি আমরা খেয়াল করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফেরিক আয়ন 6টি, ক্রোমেট আয়ন ক্রোমিয়াম 3+ আয়ন সেটিও রয়েছে 2টি, এবং পানি 7 অণু। সেক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি বিক্রিয়াটিকে সমতাকরণ হয়ে গেল। সো আমাদের নেক্সট স্টেপ, আমরা অনেকেই যারা একটু অ্যাডভান্স তারা আমরা শুরুতেই বুঝে ফেলতে পারছি যে নেক্সট স্টেপটি কী হবে। আমরা যে আগের যে নিরপেক্ষ পদার্থগুলোকে বাদ দিয়েছিলাম সেগুলোকে আমরা আবার পুনরায় অ্যাড করে আমরা বিক্রিয়াটিকে সম্পূর্ণভাবে লিখব। সো আমরা নেক্সট স্টেপটাতে যাই। ফার্স্ট স্টেপ আমাদের 1 নম্বর বিক্রিয়া, আমরা যে সকল আয়নগুলো বাদ দিয়ে দিয়েছিলাম যেগুলো জারণ বিজারণ হয় না, লাইক K+, SO4 2- এবং H+ও থাকতে পারে, H+গুলোকে আমরা বাদ দিয়ে রেখেছিলাম, পানিও থাকতে পারে লাইক O2-, এগুলোও থাকতে পারে। মেইনলি আমাদের এই বিক্রিয়ার ক্ষেত্রে K+ এবং SO4 2- এগুলো নিয়ে আমাদের কনসার্ন। সো এগুলোকে যে আমরা বাদ দিয়ে লিখেছিলাম, সো এগুলোকে আমরা পুনরায় অ্যাড করব সেই বিক্রিয়ার মধ্যে। সো অ্যাড করে আমাদের যে ফাইনাল রেজাল্ট অর্থাৎ সমতাকৃত বিক্রিয়ার সমীকরণ সেটিকে আমরা পেতে পারি। সো আমাদের ফাইনাল এক্সাম্পল, এক্ষেত্রে আমরা Fe2+কে FeSO4 ফেরাস সালফেট হিসেবে লিখতে পারি। আবার এক্ষেত্রে পটাশিয়াম আয়ন অ্যাড করে আমরা ডাইক্রোমেট আয়নটিকে পটাশিয়াম ডাইক্রোমেট হিসেবে লিখতে পারি। H+কে আবার আমরা এই যে H2SO4, সেক্ষেত্রে 14 থেকে 7 হয়ে যাবে, কারণ H2 ডাবল হয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, সেহেতু H2SO4 লেখার ক্ষেত্রে 7 হতো। আবার যদি HCl হতো তখন আবার দেখা যেত 14 HCl আমাদের লিখতে হতো। সো একইভাবে Fe3+, যেটা 6Fe3+, ওখান থেকে আমরা পাচ্ছি Fe2SO4 ক্রোমেট থেকে আমরা ক্রোমেট সালফেট পাচ্ছি, আবার সাথে পানি রয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমরা লাস্ট স্টেপে নিরপেক্ষ আয়নগুলো অ্যাড করে দেন আমরা বিক্রিয়ার সমীকরণ সম্পন্ন করছি। এটাই আমাদের ফাইনালাইজড সমতাকৃত বিক্রিয়ার সমীকরণ। আশা করি আমরা সবাই লেকচারটি ভালো লেগেছে। ধন্যবাদ। আচ্ছা, সো